আমি বিহারের এক সাধারণ কৃষক, পেটের জ্বালায় আর দালালের মিথ্যে আশ্বাসে একটি কাগজে বুড়ো আঙুল দিয়ে সই করেছিলাম। জানতাম না ওই কাগজটি আসলে আমার মৃত্যু পরোয়ানা ছিল। ভাবলে গা শিউরে ওঠে, তাই না? একবার চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করি। নিকষ কালো অন্ধকার একটা জাহাজের খোলের ভেতর বসে আছি আমরা, যেটাকে একটা ভাসমান কফিন বললেও ভুল হবে না। চারদিকে শুধু আছড়ে পড়া সমুদ্রের গর্জন, আর বুকের ভেতর দলা পাকিয়ে থাকা তীব্র ভয়। ঠিক এভাবেই শুরু হয়েছিল মানব ইতিহাসের অন্যতম মর্মান্তিক একটা অধ্যায়। আজকের এই বিশেষ তথ্য বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ইতিহাসের এমন এক অন্ধকার গলিতে হাঁটব যা হয়তো অনেকেরই অজানা। 1800 শতকের সেই গিরমিটিয়া বা চুক্তিবদ্ধ শ্রমিক প্রথার পেছনের আসল গল্পটা কি, কিভাবে চরম প্রতারণার ফাঁদে ফেলা হয়েছিল লক্ষ লক্ষ মানুষকে, আর সবশেষে কিভাবে সেই অন্ধকারের বুক চিরে জন্ম নিয়েছিল মানুষের অদম্য ঘুরে দাঁড়ানোর এক অবিশ্বাস্য গল্প। চলুন আজ সেটাই ধাপে ধাপে উন্মোচন করা যাক। তো শুরুতেই আসা যাক প্রথম ভাগে, এই নির্মম প্রথার জন্ম আসলে কিভাবে হলো। আচ্ছা, চলুন একটু গভীরে যাওয়া যাক। সময়টা 19 শতাব্দী। ভারতবর্ষের বুকে তখন ব্রিটিশদের চরম লুণ্ঠন চলছে, আর তার পাশাপাশি একের পর এক প্রাণঘাতী দুর্ভিক্ষে উজাড় হয়ে যাচ্ছে গ্রামকে গ্রাম। সাধারণ মানুষের কাছে তখন এক মুঠো খাবার জোগাড় করে বেঁচে থাকাই সবচেয়ে বড় সংগ্রাম। আর ঠিক এই চরম অসহায়ত্বের সুযোগ নিয়েই জন্ম নেয় এক নতুন শোষণ ব্যবস্থা। এখানে ইতিহাসের একটা অদ্ভুত বৈপরীত্য আছে। একদিকে ব্রিটিশরা তখন নিজেদের খুব সভ্য প্রমাণ করতে ঐতিহ্যবাহী কৃতদাস প্রথা নিষিদ্ধ ঘোষণা করছে, কিন্তু অন্যদিকে তাদের বিশাল চা আর চিনির বাগানে কাজ করার জন্য হঠাৎ করেই প্রচুর সস্তা শ্রমিকের চরম প্রয়োজন দেখা দিল। মানে কৃতদাস তো আর নেই, অথচ প্রায় বিনা পয়সায় শ্রমিক চাই। এই সংকটের সমাধান খুঁজতেই ঔপনিবেশিক শাসকরা পেতে বসল এক নতুন ফাঁদ। এবার আসি আমাদের দ্বিতীয় ভাগে, প্রতারণার জাল। ব্রিটিশরা কিন্তু খুব ভালো করেই জানত যে আইন করে জোর করে দাস বানানো আর সম্ভব নয়। এর চেয়ে অভুক্ত মানুষকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলাই অনেক বেশি সহজ। তাই তারা সারা দেশে মানব পাচারকারী বা দালালের এক বিশাল নেটওয়ার্ক তৈরি করল। এদের কাজই ছিল গ্রামের সহজ সরল ক্ষুধার্ত মানুষদের মায়াজালে আটকে ফেলা। এই প্রতারকদের স্থানীয় নাম ছিল আরাকাটিয়া। এরা ছিল আক্ষরিক অর্থেই যমদূত। এরা এই ক্ষুধার্ত মানুষদের কাছে গিয়ে রীতিমতো সোনার হরিণের স্বপ্ন দেখাত। মিথ্যে আশ্বাস দিয়ে বলতো, চলো মরিশাস চলো, ওখানে মাটিতে খুঁড়লেই সোনা পাওয়া যায়। পেটের দায়ে অন্ধ হয়ে যাওয়া মানুষগুলো সেই মিথ্যে আশ্বাসে বিশ্বাস করে পা দিয়েছিল এক অন্তহীন অন্ধকারের পথে। ইতিহাসের এই মর্মান্তিক ট্র্যাজেডির মূলে রয়েছে একটা অদ্ভুত শব্দ, গিরমিট। শব্দটা শুনলে মনে হয় না এটা আসলে ইংরেজি আগ্রিমেন্ট বা চুক্তি শব্দের একটা ভুল স্থানীয় উচ্চারণ। খাতায় কলমে এটা ছিল মাত্র 5 বছরের একটা সাধারণ লেবার কন্ট্রাক্ট বা শ্রম চুক্তি। কিন্তু কলকাতা আর মাদ্রাজ বন্দরে ভিড় করা ওই হাজার হাজার মানুষ ঘুণাক্ষরেও জানত না যে এই গিরমিটে বুড়ো আঙুলের ছাপ দেওয়ার মাধ্যমে তারা আসলে এক নতুন ধরনের দাসত্ব বরণ করে নিচ্ছে। না বুঝেই তারা নিজেদের স্বাধীনতা চিরতরে ব্রিটিশদের হাতে তুলে দিচ্ছে। আমাদের আলোচনার তৃতীয় পর্ব হল মৃত্যুর জাহাজ। এই সমুদ্র যাত্রাটি শুধু আক্ষরিক অর্থেই নয়, রূপক অর্থেও ছিল এক চরম অন্ধকার অধ্যায়। এই নির্মম সমুদ্র যাত্রাকে বলা হতো ব্ল্যাক বার্ডিং। আর এই তথ্যগুলো কিন্তু কোনো কল্পকাহিনী নয়। এই ব্ল্যাক বার্ডিং জাহাজগুলোর ভেতরের পরিস্থিতি মুখে বলে বোঝানো কঠিন। ভাসমান নরক বা মৃত্যুর জাহাজের খোলের ভেতর ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ বেশি মানুষকে মালপত্রের বস্তার মতো ঠেসে ভরা হতো। ভাবা যায়, সেখানে পৌঁছাত না এক ফোঁটা সূর্যের আলো, আসত না একটু বিশুদ্ধ বাতাস। এমন গাদাগাদি আর অস্বাস্থ্যকর পরিবেশে কলেরা আর আমাশয়ের মতো রোগ রীতিমতো মহামারীর আকার ধারণ করত। প্রতিদিন অসংখ্য মানুষ বিনা চিকিৎসায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ত। সবচেয়ে মর্মান্তিক বিষয়টা হল ইংরেজ ক্যাপ্টেনদের চরম নিষ্ঠুরতা। যদি জাহাজে কেউ মারাত্মক অসুস্থ হয়ে পড়ত, তাদের প্রতি বিন্দুমাত্র দয়া দেখানো হতো না, বরং অন্য যাত্রীদের মধ্যে রোগ ছড়ানোর ভয়ে জ্যান্ত মানুষগুলোর পায়ে লোহার ভারী ওজন বেঁধে সরাসরি সমুদ্রে ফেলে দেওয়া হতো, হাঙরের খোরাক হিসেবে। একবার সেই দুঃস্বপ্নের কথা চিন্তা করলে সত্যি রক্ত হিম হয়ে আসে। নীল সমুদ্রের গভীরে এভাবেই বিনা অপরাধে হারিয়ে গেছে হাজার হাজার প্রাণ, যাদের শেষকৃত্যটুকুও জোটেনি। এবার আসি চতুর্থ পর্বে, বিদেশের মাটিতে নরকবাস। তো আসল বিষয়টা হল, যারা সেই মরণ যাত্রা থেকে কোনো মতে বেঁচে ফিরল, তাদের জন্য অপেক্ষা করছিল আরও বড় বিপদ। মরিশাস, ফিজি বা গায়ানার মতো কলোনিগুলোতে জাহাজ ভেড়ার পর তারা ধীরে ধীরে বুঝতে পারল আসল নরকবাস তো সবে শুরু হয়েছে। এখানে একটা সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 18। প্রতিদিন ভোর 3টা থেকে শুরু করে টানা 18 ঘণ্টা তাদের হাড়ভাঙা খাটুনি খাটতে হতো। মাথার উপর গনগনে রোদ, সামনে দিগন্ত বিস্তৃত আখের ক্ষেত,
আর পেছনে ইংরেজ মালিকদের চাবুকের ভয়ঙ্কর আওয়াজ। একটু থামলেই বা ক্লান্ত হয়ে পড়লেই পিঠে নেমে আসত নির্মম আঘাত। দুর্ভাগ্যজনকভাবে এই মানুষগুলোর জন্য কোনো ডাক্তার ছিল না, ছিল না কোনো ওষুধ, আর শারীরিক নির্যাতনের মাত্রা তো অবর্ণনীয়। ঐতিহাসিক দলিলগুলো থেকে জানা যায়, বিশেষ করে ভারতীয় নারীদের ওপর যে পাশবিক অত্যাচার চালানো হতো সেই বর্ণনা পড়লে আজও শিউরে উঠতে হয়। তারা হয়তো নিঃশব্দে কাঁদত, নিজেদের দুর্ভাগ্যকে দোষ দিত, কিন্তু এই নারকীয় অত্যাচার থেকে পালানোর কোনো পথই তাদের সামনে খোলা ছিল না। কিন্তু জানেন তো, এত অবর্ণনীয় কষ্টের মাঝেও তারা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েনি। বেঁচে থাকার এই লড়াইয়ে তাদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল তাদের সংস্কৃতি আর বিশ্বাস। সারাদিনের অমানুষিক খাটুনির পর নিজেদের ছোট্ট কুড়ে ঘরে ফিরে তারা রামচরিত মানসের শ্লোক আর সুর গাইত। নিজেদের ঐতিহ্য আর শেকড়কে আঁকড়ে ধরেই তারা এই চরম নরক যন্ত্রণার মাঝে টিকে থাকার অবিশ্বাস্য মানসিক শক্তি খুঁজে পেয়েছিল। এবার আমাদের শেষ এবং পঞ্চম পর্ব, বর্তমানের জয়গান বা ঘুরে দাঁড়ানোর গল্প। অন্ধকার যতই গাঢ় হোক না কেন, ভোরের আলো একসময় ফুটবেই। চরম হতাশা, যন্ত্রণা আর দাসত্বের শৃঙ্খল ভেঙে এই গিরমিটিয়া এবং তাদের বংশধরেরা কিভাবে এক গৌরবময় উত্তরাধিকার তৈরি করেছে তা সত্যিই দারুণ অনুপ্রেরণাদায়ক। 1800 শতকের শেষের দিকে এই অমানবিক প্রথা যখন তার চরম শিখরে, ঠিক তখনই শুরু হয় প্রতিরোধ। 1900 শতকের শুরুতে দক্ষিণ আফ্রিকায় যখন চুক্তিবদ্ধ ভারতীয় শ্রমিকদের কুলি বলে অপমান করা হচ্ছিল, তখন এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদে গর্জে ওঠেন তরুণ মহাত্মা গান্ধী। তার সে আন্দোলন আর বিশ্বজুড়ে ওঠা প্রতিবাদের জেরে শেষ পর্যন্ত 1920 সালে এই কুখ্যাত গিরমিটিয়া প্রথা চিরতরে বাতিল করতে বাধ্য হয় ব্রিটিশরা। আর আজকের চিত্রটা, সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যে মাটিতে একদিন তাদের পূর্বপুরুষদের অমানবভাবে চাবুক মারা হয়েছিল, আজ মরিশাস, ফিজি বা গায়ানার মতো দেশে সেই গিরমিটিয়াদের বংশধরেরাই প্রধানমন্ত্রী, স্বনামধন্য বিজ্ঞানী এবং সফল ব্যবসায়ী। বিদেশের মাটিতে তারা সগর্বে গড়ে তুলেছে একটা ক্ষুদ্র ভারত। এটাকে ইতিহাসের এক চমৎকার কাব্যিক ন্যায়বিচার বলাই যায়। যাদের দাসে পরিণত করা হয়েছিল, আজ তারাই সেই দেশগুলোর মাথা হয়ে দাঁড়িয়েছে।